আপনি বেশ কিছু চ্যালেঞ্জের কথা বলছিলেন, সংস্কারের কথা বলছিলেন। এই মুহূর্তে সবচেয়ে বড় যে বিষয়টি আমরা দেখছি যে সরকারের পক্ষ থেকেও সেটি স্বীকার করা হচ্ছে যে বিদ্যুতের একটি বড় চ্যালেঞ্জ, বিদ্যুৎ, গ্যাস ঢাকা এবং ঢাকার বাইরের মানুষের সমস্যাটি প্রকট আকার ধারণ করেছে। এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন? আপনার কাছে উত্তর দেওয়ার আগে আমি একটু অবশ্যই পররাষ্ট্রনীতি, উনি তো এক্সপার্ট, আমি সেটার উপর কোনো কমেন্ট করতে চাই না। তবে আমি একটা কথা এখানে বলতে চাই, সেটা হলো দেখেন, বাংলাদেশ যেটা আমাদের জিওপলিটিক্যাল মানে লোকেশন, এটা কিন্তু যদি আমরা ভালো মতো ব্যবহার করতে পারি তাহলে কিন্তু বাংলাদেশ, ওই যে আমরা সবসময় সিঙ্গাপুর সিঙ্গাপুর বলি, আমরা সিঙ্গাপুর হয়ে যাব। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কিন্তু বাংলাদেশের অ্যাজ এ স্টেট, বাংলাদেশের এই যে আপনার তিনটা বৃহৎ শক্তি, বঙ্গোপসাগরকে নিয়েই কিন্তু আপনার এই কনফ্লিক্টটা, যে বঙ্গোপসাগরকে আপনার, কারণ বঙ্গোপসাগর ইজ গেটওয়ে টু ইন্ডিয়ান ওশান। আর ইন্ডিয়ান ওশান কিন্তু এখন ওই যে গ্লোবাল যেটা আপনার পাওয়ার সেন্টার, সেটা আটলান্টিক থেকে এখন ইন্ডিয়ান ওশানে চলে এসছে বাই 21st সেঞ্চুরি। সুতরাং ইন্ডিয়ান ওশানের গেটওয়ে হলো আপনার বঙ্গোপসাগর। এবং আপনি জানেন জিও পলিটিক্স, আমারও তো আপনার সঙ্গে, আপনি সবই জানেন, আপনার ব্রিজ বিটুইন সাউথ আর অল দ্যাট। কিন্তু আপনার এই তিনটা বৃহৎ শক্তি, চীন, ইন্ডিয়া এবং আমেরিকা, এই তিনটা শক্তির ভারসাম্য আপনার বজায় রাখা, মানে কোনো ব্লকের সঙ্গে যেন আমরা অ্যাটাচড হয়ে না যাই। আমাদের থাকতে হবে আপনার মাল্টি অ্যালাইনমেন্ট, যেটাকে আমি মনে করি আমার ব্যক্তিগত যেটা তো সেটা করার মতো ক্যাপাসিটি বাংলাদেশ স্টেটের আছে কিনা, এটি একটি প্রশ্ন। কারণ প্রশ্নটা হলো যে উনি অনেকবার বেশি ভালো বলতে পারবেন যে একটা দেশের আপনার নট অনলি আপনার ন্যাশনাল পলিটিক্সের ব্যাপার, কিন্তু আপনার পররাষ্ট্রনীতি, সাকসেসফুল পররাষ্ট্রনীতি আপনার করতে হলে আপনার কতগুলি উপাদানের দরকার হয়। উপাদানের প্রথম শর্ত হলো যে আপনার পলিটিক্যাল স্টেবিলিটি এবং একটা জাতীয় ঐক্য, আপনার একটা গ্রাসরুট ডেমোক্রেসির দরকার হয়, যেখানে সেখানে একটা জাতি এক কাঠা, যে আমরা এটা আমাদের রাষ্ট্রের জন্য, স্বার্থের জন্য দরকার। আমার প্রো ইন্ডিয়ানও হতে হবে না, প্রো আমেরিকানও হতে হবে না, কিছু না। কিন্তু আমাদের দেশে কিন্তু সেই ইয়েটা আছে, কনসেনসাসটা আছে। সেদিনই তো আপনার পিউ রিসার্চ, আমি পিউ রিসার্চের সার্ভে অবশ্য একটু রিজার্ভেশন নিয়েই দেখি, তারা বলেছে যে 56% বাংলাদেশের নাকি আপনার ইন্ডিয়াকে পছন্দ করে না, কিন্তু এখনও 41% আপনার ইন্ডিয়াকে পছন্দ করে। তার মানে হলো যে এই যে আপনার জেনোসাইড, এই যে আপনার গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া, সব কিছু মানুষ ভুলে যেতে রাজি আছে, কারণ তাদের অ্যাটাচমেন্ট ইন্ডিয়ার প্রতি। এই যে আমাদের দেশের মধ্যে যে একটা বৃহৎ ডিভিশন, এই ডিভিশন রেখে আপনি একটা দেশকে সামনের দিকে নেবেন কী করে? ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল পলিটিক্যাল স্টেবিলিটি দরকার, আপনার পপুলেশন দরকার, এডুকেটেড দক্ষ পপুলেশন দরকার, আপনার দরকার জিওগ্রাফি যেটা আছে, আপনার দরকার ইকোনমিক স্ট্রেংথ। আপনার শক্ত একটা ইকোনমিক স্ট্রেংথ না থাকলে পরে পররাষ্ট্রনীতিকে ইয়ে করা যেতে পারে না। তারপরে মিলিটারি স্ট্রেংথ, একটা প্রতিরক্ষা সেরকম শক্তিশালী। আর ইদানিংকালে ইন্টারন্যাশনাল রিলেশনে যে জিনিসটা খুব এসেন্সিয়াল হয়ে পড়েছে, সেটা হলো আমাদের দেশের যারা কূটনীতি চালাবে, তাদের ইন্টারন্যাশনাল সিস্টেমে এখন ফাইন্যান্সিয়াল সিস্টেমটা কীরকম বিভিন্ন দেশের, সেটা বোঝা দরকার। বোঝা দরকার আপনার কোনো শক্তিশালী ইন্টেলিজেন্স আছে কিনা। আমাদের মোসাদ, র, এরা আপনার কন্টিনিউয়াসলি তাদের ন্যাশনাল গভর্নমেন্টকে ফিডব্যাক করছে যে এই দেশের লোকরা এটা করছে, এটা করছে। আর আমাদের দেশের ইন্টেলিজেন্স আমার পিছনে লেগে আছে, মানে আমি কোথায় কি কোথাও, আমি পার্সোনাল বলছি না, মানে আমাদের জনগণ কি করছে এইটা নিয়ে তারা ব্যস্ত। আমাদের সেরকম ইন্টেলিজেন্স, কি ইন্টেলিজেন্স রিপোর্ট তারা দিতে পারে সরকারকে যে ইন্ডিয়ার এই পলিসি অথবা মিয়ানমারে কি হচ্ছে, আমাদের কি করা উচিত, একটা রেগুলার ফিডব্যাক দেওয়ার কথা।
ইন্টেলিজেন্স সিস্টেম আমাদের দরকার হবে, মিলিটারির দরকার হবে, ফিনান্সিয়াল সিস্টেমগুলি যেটা দরকার হবে। আমাদের রাষ্ট্রের ক্যাপাসিটির অনেক ঘাটতি আছে, কিন্তু তবু আমি বলবো যে আমাদের কোনো উপায় নাই, যদি আমরা স্বাধীন রাষ্ট্র এবং নিজেদের জাতীয় স্বার্থ ধরে রাখতে পারি চাই, তাহলে আমাদের এই তিনটা শক্তিকে আপনার কাউকেই আমরা কমপ্লিটলি ইগনোর করতে পারবো না। আর ইন্ডিয়ার ব্যাপারে যেটা উনি বলেছেন সেটা আমি স্বীকার করি যে ইন্ডিয়ানদের একটা অ্যাটিটিউড আছে, তারা খুব লুক ডাউন করে বাংলাদেশকে এবং বাংলাদেশের পপুলেশনকে। সেটি পিউ জরিপেও এসেছে যে বাংলাদেশের মানুষকে তারা খুব নেতিবাচক খারাপভাবে দেখে। এটা একটা হিস্টোরিক্যাল কারণ আছে, কারণ তারা মনে করে যে আমরা লোয়ার কাস্ট থেকে কনভার্ট হয়েছি, বুঝেছ? যেটা আপনার ওই ভদ্রলোকের নাম জানি কি, ওই যে বায়োগ্রাফি অফ অ্যান ইন্ডিয়ান অফ অ্যান আননোন ইন্ডিয়ান, নীরজ চৌধুরী তার বইতে লিখেছে। তো দেখেন না ভাষাগুলি কীরকম। অমিত শাহ বলেছে এরা সব উইপোকাগুলিকে ঝেঁটিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে। তারপরে আপনার এই রিসেন্টলি আমি খুব আশ্চর্য হয়ে গেলাম, বুঝলেন, ডক্টর শহীদুজ্জামান, প্রফেসর শহীদুজ্জামানের যে চন্দন নন্দী বলে একজন আছে না নর্থ ইস্টে, সেদিন সে টিভিতে এসে গলা উঁচিয়ে ওই সালাউদ্দিন নাকি আপনার যখন শিলংয়ে ছিল তখন নাকি রর স্টেশন ম্যানেজার পা ধরেছে যে আমাকে পাঠিয়ে দেবেন না, সুবীর ভৌমিক না চন্দন নন্দী বলছিল, চন্দন নন্দী না সুবীর ভৌমিক, এবং বলছিল যে এই ওয়ার্ডটা আমার খুব কানে বেজেছে, যে বেশি কথা বলবেন না মিয়া, কার কোন টিকি মিয়া কথাটা কিন্তু প্রি পার্টিশনের কথা। প্রি পার্টিশনে যখন মুসলমানরা কেবল লেখাপড়া শিক্ষা শুরু করেছে, একটু মাথা তুলেছে, তখন তাদেরকে টিটকারি মেরে বলতো কি মিয়া তুমি কোথা থেকে আসলে, মিয়া কথাটা এখনো ব্যবহার করছে। তো এই যে আপনার আর সবসময় একটা ধারণা যে আমরা বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছি, সুতরাং বাংলাদেশ আমাদের কথা শুনবে, আমাদের স্বার্থ বাংলাদেশের, আমাদের ফরেন মিনিস্টারই বলেছে, আগের ফরেন মিনিস্টার, যে ইন্ডিয়ার উন্নয়ন মানে আমাদের উন্নয়ন। তো এগুলি কিন্তু আপনার এটা একটা আধিপত্যবাদ, কালচারাল আধিপত্যবাদ, যে তাদের বয়ানটা আমাদের দেশের 40% বলেন 30% বলেন, তারা এটাকে আত্মস্থ করে এবং বিশ্বাস করে যে হ্যাঁ তারা সুপিরিয়ার, তারা আমাদেরকে শিখাবে আমরা কি করে কথা বলবো, আমরা কি করে খাবো, কি আমাদের মানে সংস্কৃতি হবে, আমরা কি কাপড় পরবো। এই যে আপনার মনস্তত্ত্ব, এটা খুব সাকসেসফুলি তৈরি করেছে ভারতে। তো আমি বলছি যে প্রাইম মিনিস্টার যে সিদ্ধান্তটা নিয়েছেন, যে উনি কয়েকটা কন্ডিশন দিয়েছেন, যে আপনার শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, হাদির যারা খুনি এবং ওই যে যারা পালিয়ে গেছে, ওই যে আসাদুজ্জামান কামাল, তো কথা হলো যে ইন্ডিয়া যদি আমাদের সঙ্গে বন্ধুত্ব চায়, তারা একটা এনভায়রনমেন্ট তৈরি করবে না প্রাইম মিনিস্টারের ভিজিটের জন্য। এনভায়রনমেন্টটা তারা তৈরি করছে না, তারা কিন্তু সে হস্টাইল অ্যাটিটিউডটাই নিয়ে আছে, বলছে তুমি আসো তখন কথা বলা যাবে। কিন্তু আজকে যদি প্রাইম মিনিস্টার যান ইন্ডিয়াতে, একটা জার্নালিস্ট যদি ওনাকে প্রশ্ন করে যে বাংলাদেশের প্রাইম মিনিস্টার কে, শেখ হাসিনা না তুমি, কারণ শেখ হাসিনা তো বলে বেড়াচ্ছে যে সেই প্রাইম মিনিস্টার, সে কোনো রিজাইনই দেয় নাই। তো এনভায়রনমেন্টটা ক্রিয়েট করছে না, কিন্তু প্রেশার দিচ্ছে যেন আমরা যাই। খুবই দুঃখের বিষয়, কারণ আমি মনে করি যে ইন্ডিয়ার সঙ্গে আমাদের একটা স্টেবল নেবারহুড পলিসি, নেবারহুড হওয়া দরকার, এবং এটা শুধু আমাদের উপর চাপিয়ে দিলে চলবে না। এই 50 বছর আমরা দেখেছি ইন্ডিয়া একতরফাভাবে আমাদের কাছ থেকে তাদের স্বার্থ আদায় করে নিয়েছে। তো এখন তাদের আর কোনো দেশ যে জনগণের সঙ্গে বন্ধুত্ব না করে একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে বন্ধুত্ব করে, এটাও বোধহয় একটা বিরল ঘটনা। যে আওয়ামী লীগে একমাত্র তাদের বন্ধু, বাকি সব কেউ বন্ধু না। এনিওয়ে, তো যাই হোক, এটা হলো উনি যেটা বলেছেন সেটা আমি একটু সাপ্লিমেন্ট করলাম। বিদ্যুতের কথা আপনি যেটা বললেন, জনগণ এটা বিশ্বাস করে, এটা এগেন পারসেপশন, যে এটা ঘটানো হচ্ছে, এটা একটা ষড়যন্ত্র, সরকারের পক্ষ থেকে কেউ কেউ এটা ঘটাচ্ছে, আমি নাম বলবো না, কিছু মন্ত্রীর ঘটাচ্ছে এই কারণে যে তারা আপনার সে আগের যে বিদ্যুৎ সাপ্লাইয়ের ব্যবস্থা ছিল, কুইক রেন্টাল,
অথবা আদানির কাছ থেকে, ইন্ডিয়ার কাছ থেকে ইলেকট্রিসিটি না আনলে পরে আমরা বাঁচবো না। এই জন্য তা নাহলে আপনি বলেন ষড়যন্ত্রটা আমার কাছে অনেক সময় বিশ্বাসযোগ্য মনে হয় এই কারণে যে প্রফেসর ইউনূস যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন তো আমাদের বিদ্যুতের কোনো সমস্যা হয়নি, গ্যাসেরও কোনো সমস্যা হয়নি। হঠাৎ কি হলো যে এরকম সমস্যা হবে? যেরকম এখন ধানমন্ডিতে আগে যেত না লোডশেডিং, আর বিশেষত আমি যে রাস্তাটায় থাকি ওই রাস্তাটা আবার ভিআইপি রাস্তা, কারণ ওখানে নাকি কয়েকজন এমপি টেম্পিরা থাকে আর কি ওই রাস্তার উপরেই। কিন্তু ওইখানে এখন লোডশেডিং হচ্ছে, গ্যাস সকালবেলা উঠে দিকে গ্যাস নাই, দৌড়ে গেছে বাজারে যে একটা রাইস কুকার কিনে নিয়ে আসি, আর আমি খাই আর না খাই আমার বাসার যে লোকজন আছে তারা তো খাবে। তো হঠাৎ করে এটা কেন হলো? যদি এটা কোনো ষড়যন্ত্রের অংশ না হয়ে থাকে, প্রফেসর ইউনূস তো 6 মাস আগে ক্ষমতা ছিলেন, তো ওনার সময় তো কোনো লোডশেডিং একদিনের জন্য হয়নি, গ্যাসেরও কোনো সাপ্লাই কমতি হয়নি। অলিগারদেরকে ফেরত আনার একটা প্রচেষ্টা হচ্ছে বলে আমার মনে হয়।